অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্র সৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি নিহত 10। আতঙ্কে প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে প্রাণ গেল 2 শিক্ষার্থীর। কম্বোডিয়ার হামলায় আরো 4 থাই সেনা নিহত, আহত বেড়ে 270। সংঘাত বন্ধে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত বাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার। এবং দক্ষিণ চীন সাগরে আবার উত্তেজনা, ফিলিপিন্সের নৌকায় জলকামান নিক্ষেপ চীনের। 3 জেলে আহত, বেজিংকে আন্তর্জাতিক আচরণ বিধি মেনে চলার আহ্বান ম্যানিলার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডায় সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পুলিশের পাল্টা গুলিতে এক বন্দুকধারীর মৃত্যু হয়েছে, আটক করা হয়েছে আরও একজনকে। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ বন্দুক হামলা চালানো হয়। জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন, আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। সিডনির সবচেয়ে ফেমাস বিচ বন্ডাই বিচ, সেখানে 2 জন শুটার গিয়ে ওপেন ফায়ার করছে, যার কারণে বহু মানুষ হতাহতের শিকার হয়েছেন। তো পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। আমরা যারা বাঙালি কমিউনিটির আছি তারা এখন খুবই আতঙ্কে আছে এবং ওখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। পুলিশ জানায় উৎসব চলাকালে হঠাৎ 2 বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। সে সময় ঘটনাস্থলে প্রায় 2000 মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে অন্তত 50 রাউন্ড গুলি ছোড়া হয়। নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য অনুযায়ী হামলায় একজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন, অপরজন গুলিবিদ্ধ অবস্থায় আটক রয়েছেন। পুলিশের দাবি হামলাটি পরিকল্পিত ছিল। নিহতদের মধ্যে শিশু ও পুলিশ সদস্যও রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনকে সেন্ট ভিনসেন্ট আরপি ও সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেয়। ঘটনার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে সবাইকে নিউ সাউথ ওয়েলস পুলিশের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এদিকে আবারও যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর অতর্কিত হামলায় 2 শিক্ষার্থী নিহত হয়েছেন, গুরুতর আহত হন আরও 9 জন। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। এ ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। পুলিশ জানায় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে হামলা চালায় ওই বন্দুকধারী। হামলার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে সতর্ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্দেহভাজন হামলাকারী পুরুষ বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রভিডেন্স শহরের মেয়র ব্রেড স্মাইলি। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে পুরো এলাকায় শেল্টার ইন প্লেস নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান মেয়র। এই নির্দেশনা বহাল থাকা পর্যন্ত ক্যাম্পাসের আশপাশে বসবাসকারীদের ঘরের ভেতরে অবস্থানের আহ্বান জানানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্মাইলি। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটা দ্বিতীয় বন্দুক সহিংসতা। এর আগে গেল বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর ফ্র্যাঙ্কফোর্টের কেনটাকি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে গুলির ঘটনায় একজন নিহত হয়েছিলেন। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। গাজা সিটিতে আলাদা হামলায় আরো অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। হামাস এ ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে।
নানা অজুহাতে গাজার বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হন বলে জানায় গণমাধ্যম আল জাজিরা। স্থানীয় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা সূত্রে বলা হয় আহত হয়েছেন 25 জনেরও বেশি। হামাসের দাবি এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সংগঠনটি মধ্যস্থতাকারী ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া দেশগুলোর দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানায়। একই দিন ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজায় চালানো এক হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন। নেতানিয়াহু সেনাদের দাবি শিন বেত গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক সময়ে হামাস তাদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। রায়েদ সাদ হামাসের অভিজ্ঞ নেতাদের একজন ছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হামলার নির্দেশ দেন। গাজায় এক বিস্ফোরণে ইসরায়েলি সেনারা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কম্বোডিয়ার হামলায় এ পর্যন্ত 15 থাই সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 270 জন। দেশের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। পাল্টাপাল্টি হামলার জেরে থাইল্যান্ডের সঙ্গে সীমানা বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া প্রশাসন। এর আগে গেল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে অস্ত্রবিরতির ঘোষণা দিলেও তা মানেনি দেশ দুটি। যুদ্ধ বন্ধে দুদেশের সীমান্তে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। ক্রমেই জটিল হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত পরিস্থিতি। 817 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর ভারী অস্ত্র ব্যবহার করছেন দুই দেশের সেনারা। স্থানীয় সময় শনিবার থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান দুই দেশের সেনাদের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন থাই সেনা নিহত হয়েছেন, আহত 250-রও বেশি। এ অবস্থায় যুদ্ধ থামাতে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী দেশগুলো। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি জানান যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। তবে ট্রাম্পের এই ঘোষণা অস্বীকার করেছে দেশ দুটি। শনিবার থাইল্যান্ডের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন কম্বোডিয়ার সঙ্গে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। সীমান্ত ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। পাল্টাপাল্টি এই হামলার জেরে নিজেদের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কম্বোডিয়া। এদিকে যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব হাজির করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যুদ্ধবিরতির বিনিময়ে দুই দেশের সীমান্তে আসিয়ানের সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেন তিনি, যাদের নেতৃত্ব দেবে মালয়েশিয়া সেনাবাহিনী। তার এই প্রস্তাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সম্মতি জানালেও সরাসরি প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারতের নয়াদিল্লি, চরম বিপজ্জনক পর্যায়ে বায়ুমান। ঘন ধোঁয়াশার প্রভাব পড়ছে সড়কেও। দূষণ রোধে কড়াকড়ি আরোপ পাকিস্তানে। ইউক্রেনের রুশ হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় আছে 10 লাখের বেশি বাড়িঘর। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডেসা অঞ্চল। জবাবে দোনেস্ক সহ বিভিন্ন স্থানে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে জেলেনস্কি বাহিনীও। এদিকে রাশিয়ার সম্পদ জব্দ করে ইউক্রেনকে সহায়তা দেয়াকে চুরি বলে আখ্যা দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেনকে সহায়তার পাশাপাশি রাশিয়ার জব্দকৃত সম্পদ দিয়ে নিজেদের অর্থনীতি শক্তিশালী করছে ইউরোপ। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তায় অসম্মতি জানিয়েছে চেক প্রজাতন্ত্র। দক্ষিণ চীন সাগরে আবারও ফিলিপিন্সের নৌকায় জলকামান ছুড়েছে চীন। এতে অন্তত 3 জেলে আহত হন। বেশ কয়েকটি নোঙর করা নৌকার দড়ি কেটে দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হয়রানির অভিযোগও করেছে ম্যানিলা। এ ঘটনার পর এক বিবৃতিতে চীনকে আন্তর্জাতিক আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স। তবে জলকামান ছোড়ার বিষয়টি এড়িয়ে গিয়ে ফিলিপিন্সের একাধিক নৌযানকে দূরে তাড়িয়ে দেওয়ার দাবি চীনা কোস্টগার্ডের। দক্ষিণ চীন সাগরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিভিন্ন দেশের সঙ্গে উত্তেজনা বাড়ছে চীনের। সম্প্রতি টহল বিমান লক্ষ্য করে 3টি ফ্লেয়ার ছোড়ার পর এবার ফিলিপিন্সের মাছ ধরার নৌকায় ফের জলকামান নিক্ষেপ করেছে চীন। শুক্রবার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ শোল এলাকায় ছোড়া ওই গোলার আঘাতে কয়েকজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে ফিলিপিন্স কোস্টগার্ড, যেখানে দেখা যায় একটি ফিলিপিনো নৌকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে চীনা কোস্টগার্ডের নৌকা। এর আগে গত শুক্রবার সাবিনা শোলের কাছে বেশ কয়েকটি মাছ ধরার নৌকায় জলকামান ছোড়া, নোঙর করা নৌকার দড়ি কেটে দেয়া সহ চীনের বিরুদ্ধে বিভিন্নভাবে জেলেদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ফিলিপিন্স। এ ঘটনার পর এক বিবৃতিতে চীনা কোস্টগার্ডকে আন্তর্জাতিক আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স কোস্টগার্ড। পাশাপাশি আইন প্রয়োগের অজুহাতে নিরীহ জেলেদের জীবন ঝুঁকির মধ্যে না ফেলারও আহ্বান জানানো হয়। এদিকে চীনের কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফিলিপিন্সের একাধিক নৌযানকে তাড়িয়ে দিয়েছে চীন। এ সময় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ারও কথা জানায় চীনা কোস্টগার্ড। তবে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি তারা। দক্ষিণ চীন সাগরের জলপথ ঘিরে বছরে $3 ট্রিলিয়ন বেশি বাণিজ্য হয়। বরাবরই পুরো সাগরের ওপর অধিকার দাবি করে আসছে চীন। 2016 সালে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল বেইজিংয়ের এই বিস্তৃত দাবির কোনো ভিত্তি নেই বলে রায় দিলেও তা প্রত্যাখ্যান করে দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। H-1B ভিসার ফি বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া সহ 20টি অঙ্গরাজ্য। স্থানীয় সময় শুক্রবার এই খবর জানান ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা। মামলার নথিতে বলা হয়, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। অঙ্গরাজ্যগুলোর দাবি, এই ফি বৃদ্ধি শুধু আইনি সীমা লঙ্ঘনই নয়, বরং যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, গবেষণা এবং অর্থনৈতিক প্রতিযোগিতাকেও দুর্বল করে দেবে। হঠাৎ ব্যাপকভাবে H-1B ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া সহ 20টি অঙ্গরাজ্য। স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানান, নতুন এই নীতির মাধ্যমে H-1B ভিসার আবেদন ফি বাড়িয়ে $1 লাখ নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর করার কোনো সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের নেই। সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত ঘোষণা করে। তার দাবি ছিল, H-1B ভিসা কর্মসূচি ব্যবহার করে কম বেতনের বিদেশি শ্রমিক দিয়ে মার্কিন কর্মীদের জায়গা দখল করা হচ্ছে। তাই উচ্চ ফি আরোপের মাধ্যমে কেবল এমন উচ্চদক্ষ কর্মীদের আনা হবে যাদের মার্কিন শ্রমবাজারের বিকল্প নেই। তবে মামলার নথিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। অঙ্গরাজ্যগুলোর মতে, হঠাৎ করে এত বেশি ফি নির্ধারণ করায় বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগে বাধার মুখে পড়বে। এর আগে H-1B ভিসার জন্য কোম্পানিগুলোকে সাধারণত কয়েক হাজার ডলার ফি দিতে হতো। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রযুক্তি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে মার্কিন গণমাধ্যমগুলো। অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। মামলাকারী অঙ্গরাজ্যগুলোর দাবি, এই ফি বৃদ্ধি শুধু আইনি সীমা লঙ্ঘনই নয়, বরং যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, গবেষণা ও অর্থনৈতিক প্রতিযোগিতাকেও দুর্বল করে দেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আসন্ন বড়দিন ঘিরে ফিনল্যান্ডের সান্তাক্লজ ভিলেজে সাজ। বিনোদন পার্কে বর্ণিল আলোকসজ্জা। বিশ্বের নানা প্রান্ত থেকে যাচ্ছেন হাজারো দর্শনার্থী। সিরিয়ায় অভিযানের সময় ISIS-এর হামলায় 2 মার্কিন সেনা ও 1 বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 মার্কিন সেনা। শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলে পালমিরা শহরের কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর যৌথ মিশনের সময় এই হামলার ঘটনা ঘটে। পেন্টাগনের মুখপাত্র জানান, সেনারা স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় IS-এর এক বন্দুকধারী আচমকা হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন কয়েকজন সেনা। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, হামলার ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর 2 সদস্যও আহত হন। এই ঘটনায় IS-কে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারতের নয়াদিল্লি। বায়ুমানের সূচক অনুযায়ী শহরটির বায়ু দূষণ চরম বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এতে বাইরে বের হওয়া বাসিন্দাদের মুখোমুখি হতে হচ্ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক জটিলতার। এদিকে ঘন ধোঁয়াশার প্রভাব পড়ছে সড়কেও। হরিয়ানা রাজ্যে একাধিক যানবাহনের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। বায়ু দূষণ রোধে কড়াকড়ি আরোপ করেছে পাকিস্তানও। ঘন কুয়াশার চাদরে ছেয়ে আছে চারপাশ। তার ভেতর দিয়ে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। একদিকে শীতের কুয়াশা আর অন্যদিকে বাতাসের ধূলিকণা মিশে এমন ঘন ধোঁয়াশায় ভয়াবহ আকার ধারণ করেছে ভারতের প্রাণকেন্দ্র দিল্লির বায়ু দূষণ।
রোববার সকালে চরম বিপজ্জনক পর্যায়ে চলে যায় রাজধানী নয়াদিল্লির বায়ুর মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, সকাল ৬টায় শহরটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI ছিল ৪৬২। বায়ুর এমন অবস্থাকে মারাত্মক পর্যায় হিসেবে গণ্য করেন সংশ্লিষ্টরা। ৪০টি বায়ু মনিটরিং স্টেশনের সবগুলোতে লাল সংকেত দিতেও দেখা যায়। এমন পরিস্থিতি যে কোনো সুস্থ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এমনকি শ্বাস প্রশ্বাস সংক্রান্ত নানা শারীরিক জটিলতার মুখোমুখি হওয়ার কথা জানান দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া অনেকেই। বাইরে বের হবার পর থেকে আমি নিঃশ্বাস নিতে সমস্যার মুখোমুখি হচ্ছি। বাসায় থাকলে সচরাচর এমন হয় না। বায়ু দূষণ সীমা পার করে ফেলেছে। সরকারের এখনই কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। বায়ু দূষণের এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ হওয়া জরুরি। তা না হলে দূষণের তীব্রতায় শিশু ও বয়স্ক সহ সব বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়বে। এদিকে ধোঁয়াশার কারণে অনেক এলাকায় ঘটছে সড়ক দুর্ঘটনাও। হরিয়ানা রাজ্যে একাধিক যানবাহনের সংঘর্ষ হয়েছে, এতে আহত হন কয়েকজন। এর আগে হরিয়ানায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করে ভারতীয় আবহাওয়া দফতর। কুয়াশার কারণে চালকদের সতর্ক থাকার পাশাপাশি হেডলাইট ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় রেখে সড়কে গাড়ি চালানোর পরামর্শ দেয় সংস্থাটি। বায়ু দূষণ রোধে কড়াকড়ি আরোপ করেছে প্রতিবেশী দেশ পাকিস্তানও, যার অংশ হিসেবে চলতি মাসে বিভিন্ন স্থানে বসানো হয় চেকপোস্ট, যেখানে যানবাহনে কালো ধোঁয়া নির্গত হচ্ছে কিনা চেক করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্টরা। নাসরিন রুমি, সময় সংবাদ। জানাবো দেশের খবর। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। এই দেশে নির্বাচনকে বানচাল করবার আরেকটি শক্তি, তারা চেষ্টা করছে ধর্মকে ব্যবহার করে এই দেশে আবার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবার। আমরা যে পথে আছি সেই পথই হচ্ছে সঠিক পথ। আমরা উদার গণতান্ত্রিক পথে সামনের দিকে এগিয়ে যাব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। এই দেশে আমাদের নেতা তারেক রহমান সাহেব, যিনি আমাদেরকে নতুন কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিকে সামনে নিয়ে আমরা কৃষকদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমরা সেইভাবে চলে যাব এবং তাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য আমরা অবশ্যই কাজ করে সফল হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের নেতা আসছেন 25 তারিখে, ঠিক না? কবে আসছেন? সেই দিন ঢাকা শহর কাঁপবে তো অবশ্যই, ইনশাল্লাহ। সবার আগে আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। 2019 সালের পর আবারও তেলের দাম বাড়িয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়। নতুন ব্যবস্থায় 3 স্তরের দাম নির্ধারণ করেছে দেশটির সরকার। এই পদক্ষেপে অসন্তুষ্টি জানিয়েছে সাধারণ মানুষ। তবে দেশটির জ্বালানি মন্ত্রী বলছেন, এটি জ্বালানি ব্যবহারের প্রবণতা সংশোধনের সূচনা মাত্র। এ সিদ্ধান্ত বড় ধরনের সামাজিক অস্থিরতার ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইরানের দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা 2019 সালের বিতর্কিত মূল্য বৃদ্ধির পর সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ। সে সময় হঠাৎ দাম বাড়ানোর জেরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে প্রাণ হারান 3 শতাধিক মানুষ। ইরানের সস্তা পেট্রোল বহু প্রজন্ম ধরে এক ধরনের জন্মগত অধিকার হিসেবে বিবেচিত। তবে বর্তমানে ইরানের শাসক গোষ্ঠী প্রবল অর্থনৈতিক চাপে রয়েছে। দ্রুত অবমূল্যায়ন হওয়া মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সরকারের জন্য ভর্তুকি ধরে রাখা কঠিন করে তুলেছে। কয়েক পয়সা দরে বিশ্বের অন্যতম সস্তা পেট্রোল সরবরাহ করতে গিয়ে প্রতি বছর গুনতে হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। নতুন ব্যবস্থায় 3 স্তরের দাম নির্ধারণ করা হয়েছে। মাসে প্রথম 7 লিটার পেট্রোল মিলবে আগের মতোই ভর্তুকি মূল্যে লিটার প্রতি 15,000 রিয়াল। পরবর্তী 100 লিটারের দাম থাকছে 30,000 রিয়াল। এর বেশি কিনতে হলে নতুন নির্ধারিত দরে লিটার প্রতি 50,000 রিয়াল গুনতে হবে। এই ঘোষণার পর সতর্ক অবস্থানে ছিল পুলিশ, তবুও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী 2022 সালে রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি ভর্তুকি দিয়েছে ইরান, যা প্রায় $52 বিলিয়ন। অথচ অর্থনীতিবিদদের মতে এই ভর্তুকি না কমিয়েছে বাজেট ঘাটতি, না থামিয়েছে মূল্যস্ফীতি। বর্তমান দেশটিতে মূল্যস্ফীতি প্রায় 40%। বিশেষজ্ঞদের আশঙ্কা, পেট্রোলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়তে পারে। দেশটির জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, এই পদক্ষেপ জ্বালানি ব্যবহারের প্রবণতা সংশোধনের সূচনা মাত্র।
বিশ্লেষকদের মতে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে নুইয়ে পড়া ইরানি জনগণের সামনে জ্বালানির দাম নিয়ে সরকারের যে কোনো ভবিষ্যৎ সিদ্ধান্ত আবারও বড় ধরনের সামাজিক অস্থিরতার ঝুঁকি তৈরি করতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আসন্ন বড়দিন উপলক্ষে ফিনল্যান্ডের সান্তাক্লজ ভিলেজে সাজ রব। রোভানিমি শহরে সান্তা গ্রাম দেখতে ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। বড়দিন সামনে রেখে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন শুভ্র সাদা দাড়ির সান্তাক্লজ। অনেকে আবার বিশেষ আর্কটিকে স্ট্যাম্প লাগিয়ে এখান থেকে বড়দিনের শুভেচ্ছা পাঠান প্রিয়জনদের কাছে। শ্বেতশুভ্র তুষারের উপর দিয়ে স্লেজ গাড়ি টানছে বলগা হরিণ। তার উপর রঙিন পোশাক আর মাথায় টুপি পরে বসে আছে সান্তাক্লজ। ফিনল্যান্ডে বাস্তবেই রয়েছে সান্তাক্লজের গ্রাম, যার নাম সান্তাক্লজ ভিলেজ। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলীয় রোভানিমি শহরে অবস্থিত এই গ্রামটি মূলত বিনোদন পার্ক। চারিদিকে আলো ঝলমলে পরিবেশ জানান দিচ্ছে বড়দিন দোরগোড়ায়। ক্রিসমাসের 2 সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এরই মধ্যে দর্শনার্থীতে ভরে উঠেছে সান্তাক্লজের গ্রাম। সান্তার দেখা পাওয়ার পাশাপাশি বড়দিনের আয়োজন দেখতে বিশ্বের নানা দেশ থেকে সেখানে হাজির হচ্ছেন হাজার হাজার মানুষ। বড়দিন উপলক্ষে আগত দর্শনার্থীদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে নিজ কক্ষে বসে শুভেচ্ছা বিনিময় করছেন শুভ্র সাদা দাড়ির সান্তাক্লজ। বলছেন বড়দিন ঘিরে তার প্রত্যাশার কথা। মেরি ক্রিসমাস টু অল। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। ইতিহাস জুড়ে বড়দিন বন্ধু ও পরিবার, গ্রাম ও শহর, এমনকি সীমান্ত পেরিয়ে বিভিন্ন জাতি ও জনগণকেও একত্রিত করেছে। এবারের বড়দিন কিভাবে সবাইকে আরো কাছাকাছি আনা যেতে পারে, কিভাবে শান্তিতে একসঙ্গে থাকা যায়, সেটা নিয়ে আমরা সবাই একটু ভেবে দেখতে পারি। পার্কের জনপ্রিয় আকর্ষণ পোস্ট অফিসেও চলছে চরম ব্যস্ততা। বছরের এই সময়টাতে সান্তার কাছে প্রতিদিনই বিশ্বের নানা প্রান্ত থেকে শিশুদের পাঠানো হাজার হাজার চিঠি এসে পৌঁছায়। পাশাপাশি বিশেষ আর্কটিক স্ট্যাম্প লাগিয়ে অনেকেই এখান থেকে বড়দিনের শুভেচ্ছা পাঠান প্রিয়জনদের কাছে। তবে পার্কটিতে কেবল সান্তাক্লজের বাড়ি রয়েছে এমন নয়, রয়েছে তার অফিস, নিজস্ব পোস্ট অফিস ও স্লেজ গাড়ি টানা বলগা হরিণের ফার্মও। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্র সৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত 10। আতঙ্কে প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে প্রাণ গেল 2 শিক্ষার্থীর। এবং কম্বোডিয়ার হামলায় আরো 4 থাই সেনা নিহত, আহত বেড়ে 270। সংঘাত বন্ধে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত বাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ইনান। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।